হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব সুন্দর একটা অ্যানিমে মুভি যার নাম বাবল। এই মুভিটি রিলিজ হয়েছিল 2022 সালে আর মুভিটার আইএমডিবি রেটিং 6.4 আউট অফ 10। এই মুভিতে আমাদের জন্ম, মৃত্যু আর পুনর্জন্মের কনসেপ্ট দেখানো হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা টোকিও শহর দেখি, যেটা অনেক বড় বাবলে ঘিরে আছে। তারপর আমরা দুইটা টিম দেখি যারা সেই বাবলে ঘেরা শহরের মধ্যে পার্ক আউট টুর্নামেন্ট খেলছিল। একটা টিমের নাম ব্লু ব্লেজ আর অন্য টিমের নাম বিবি। গেম চলাকালীন ব্লু ব্লেজ টিমের একটা প্লেয়ার যার নাম উসাগি বিভিন্ন বাধা পেরিয়ে একটা ছোট বাবলের উপর জাম্প করে অন্য বিল্ডিং এ পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই বিল্ডিং ভেঙে যায় আর সে পানির মধ্যে থাকা একটা গোলাপি রঙের ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যেতে থাকে। তখনই আমরা মুভির মেইন ক্যারেক্টার হিবিকিকে দেখি। হিবিকি একমাত্র ব্যক্তি যে সহজেই সেই বাবলগুলোর সাহায্যে বাউন্স করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সে ছাড়া অন্য কেউ সেই চেষ্টা করলে তারা নিচে থাকা পানিতে পড়ে যায়। তো হিবিকি উসাগিকে বাঁচানোর পর রেস কমপ্লিট করে আর ব্লু ব্লেজ টিম জিতে যায়। তারপর আমরা দেখি ব্লু ব্লেজ টিমের সবাই জাহাজে তাদের জেতার আনন্দ সেলিব্রেট করছে। অন্যদিকে হিবিকি তাদের জাহাজের ছাদে একা দাঁড়িয়েছিল। আসলে সে সবসময় একা থাকতেই পছন্দ করত। তখনই তার কাছে একটা মেয়ে আসে যার নাম মাকোতো। মাকোতো একটা সায়েন্টিস্ট যে এই বাবলগুলো নিয়ে রিসার্চ করছে, যে এগুলো কোথা থেকে এসেছে আর কেন এসেছে। মাকোতো হিবিকির সাথে কথা বলছিল, তখনই হিবিকি টোকিও টাওয়ার থেকে আসা একটা গান শুনতে পায়। এ কারণে সে দ্রুত সেই টাওয়ারের দিকে রওনা দেয়। তখন মাকোতো তাদের গ্রুপের লিডার শিনকে বলে যে হিবিকি আবার সেই গান শুনতে পেয়েছে আর সে টাওয়ারের দিকে যাচ্ছে। অর্থাৎ এটাই প্রথমবার নয় যে হিবিকি সেই গান শুনতে পেয়েছে। হিবিকি প্রায়ই টাওয়ার থেকে এই গান শুনতে পায়। এটা শুনে শিন হিবিকিকে ধরতে সেই টাওয়ারের দিকে যায়। আর তখন আমরা জানতে পারি যে আজ থেকে 5 বছর আগে হঠাৎ করে আকাশ থেকে পুরো পৃথিবীতে বাবল পড়তে শুরু করে। এর ফলে টোকিও টাওয়ারে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। এরপর থেকে টোকিও শহর জুড়ে অনেক বড় একটা বাবল তৈরি হয়। তারপর থেকে টোকিও ছাড়া পুরো বিশ্বে বাবল পড়া বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে এই বাবলগুলো পানিতে পরিণত হয় আর পুরো টোকিও শহর ডুবে যায়। ফলে মানুষজন টোকিও ছেড়ে চলে যেতে থাকে। টোকিওর এমন অবস্থা দেখে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞানীরা এখানে এসে রিসার্চ করে, কিন্তু কেউ এই বাবলের রহস্য ভেদ করতে পারে না। এভাবে সময় এগোতে থাকে আর সরকার টোকিওকে পরিত্যক্ত ঘোষণা করে। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল, তবে কিছু এতিম বাচ্চা যাদের পরিবার সেই বিস্ফোরণে মারা গেছে তারা সেখানে থাকতে শুরু করে আর নিজেদের মধ্যে পার্ক আউট গেম খেলা শুরু করে। তো এদিকে আমরা দেখি হিবিকি টোকিও টাওয়ারে পৌঁছে গেছে আর সে টাওয়ার বেয়ে উপরে উঠছে। টাওয়ারের কাছে বিস্ফোরণের কারণে সেখানে লাল রঙের মেঘ জমাট হয়ে গেছে, এমনকি সেখানকার গ্র্যাভিটিও পরিবর্তন হয়ে গেছে। হিবিকি উপরে উঠছিল, তবে হঠাৎই সে টাওয়ারের ভিতরে একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলে সে পানিতে পড়ে যায়। তখনই আমরা দেখি হিবিকিকে পানিতে পড়তে দেখে একটা বাবল সাথে সাথে পানিতে লাফ দেয়। আর দেখতে দেখতে সেই বাবল একটা মেয়ের আকার ধারণ করে। মেয়েটা হিবিকিকে বাঁচানোর জন্য তার কাছে যায়, আর পরের দিন আমরা দেখি তাকে সেই মেয়েটা পানি থেকে তুলে নিয়ে এসেছে। হিবিকি অজ্ঞান হয়ে পড়েছিল, আর যখনই সেই মেয়েটা তাকে টাচ করে তার আঙ্গুল বাবল হতে শুরু করে। তখন হিবিকির জ্ঞান ফিরে আসে। সে মেয়েটাকে জিজ্ঞেস করে, কে তুমি? অন্যদিকে হিবিকির গ্রুপের সবাই অনেক টেনশনে ছিল, আর তখনই আমরা দেখি গ্রুপ লিডার শিন স্পিডবোর্ডে হিবিকি আর সেই মেয়েটাকে নিয়ে আসছে। শিন সবাইকে বলে যে এই মেয়েটা হিবিকিকে বাঁচিয়েছে। জাহাজে উঠে মেয়েটা আজব ধরনের আচরণ করতে শুরু করে। সে এদিক সেদিক লাফাতে থাকে আর খাবারের কাছে গিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করে। আসলে মেয়েটা একটা বাবল, তাই সে জানে না কিভাবে মানুষের মতো বিহেভ করতে হয়। কিন্তু তার লাফালাফি দেখে শিন মনে করে যে সে পার্ক আউট গেমে তাদের টিমের জন্য ভালো কিছু করতে পারবে, তাই সে তাকে ব্লু ব্লেজ টিমে নিয়ে নেয়। এরপর রাতে যখন হিবিকি ঘুমাচ্ছিল তখন সেই মেয়েটা তার কাছে গিয়ে তার গাল স্পর্শ করে। এ কারণে তার হাতে আবার বাবল আসতে শুরু করে। ফলে মেয়েটা বুঝে যায় যে হিবিকির স্পর্শ লাগলে সে আবার বাবল হয়ে যাবে। পরের দিন থেকেই মেয়েটার পার্ক আউট ট্রেনিং শুরু হয়ে যায়। ট্রেনিংয়ের সময় সে আজব ধরনের কাজ করতে থাকে। কখনো মুরগির ঘর থেকে ডিম নিয়ে তা ভেঙে ফেলে, তো কখনো হিবিকির হেডফোন নিয়ে লাফালাফি করে। এসব করার পর সে জাহাজের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে একটা গান গাইতে থাকে। এরপর তারা ব্রেকফাস্ট করতে বসে, আর তখন মাকোটো জিজ্ঞেস করে যে এই মেয়েটার নাম কি। তখন হিবিকিরও মনে পড়ে যে সে নিজেও তার নাম জানে না। তখন মাকোটো হিবিকিকে বলে, তুমি নিজেই এর কোনো নাম লিখে দাও। হিবিকি বলে আজ সকালে সে একটা গান গাচ্ছিল, তাই আজ থেকে এর নাম হবে উটা, আর জাপানি ভাষায় উটা অর্থ গান। তো পরের দিন রাতে মাকোটো উটাকে লিটল মারমেইড নামের একটা গল্পের বই পড়ে শোনায়। এরপর পরের দিন সকালে উটা হিবিকিকে সেই গল্পের প্রিন্স আর নিজেকে মারমেইড বলতে শুরু করে, আর এটা শুনে হিবিকি খুব লজ্জা পায়। এরপর থেকে উটা প্রায়ই বই পড়তো, আর তখন সে একটা থিওরি জানতে পারে যেখানে লেখা ছিল এই পৃথিবী সবসময় এভাবেই তৈরি হয়েছে আর ধ্বংস হয়েছে, আর ভবিষ্যতেও এমনই চলতে থাকবে। তখন মাকোটো তাকে বলে আজ থেকে 4.5 বিলিয়ন বছর পর এই ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে আর পুনরায় নতুন করে শুরু হবে, আর এভাবেই এই সৃষ্টি আর ধ্বংসের লীলা খেলা চলতেই থাকবে। সিন শিফট হয় আর আমরা হিবিকিকে দেখি যে তার সিক্রেট গার্ডেনে ছিল। এই গার্ডেনের ব্যাপারে তার গ্রুপের কেউই জানতো না। উটা তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়।
তখন হিবিকি তার সাথে নিজের গল্প শেয়ার করে। তখন আমরা জানতে পারি হিবিকির কান ছোট থেকে অনেক সেন্সিটিভ, সে কোনো আওয়াজ সহ্য করতে পারত না। হিবিকির মা অনেক চেষ্টা করেছিল তাকে সুস্থ করার, কিন্তু কোনো ডাক্তারই তাকে চিকিৎসা দিতে পারেনি। এর কারণে হিবিকির মা বাধ্য হয়ে তাকে একটা হোস্টেলে রেখে দেয়, যেখানে তার মতো সব বাচ্চারা থাকতো। আর 5 বছর আগে যখন প্রথমবার বাবল পড়তে শুরু করে, সেদিন হিবিকি তার হোস্টেলের বাচ্চাদের সাথে টোকিও টাওয়ারের ভিতরে ছিল, আর তখনই সে প্রথম সেই গানটা শুনেছিল। হিবিকির কথা শুনে উটা হঠাৎই গান গাইতে শুরু করে দেয়। হিবিকি খেয়াল করে যে উটা সেই গানটাই গাচ্ছিল যেটা সে প্রায় টাওয়ার থেকে শুনতে পায়। এরপর রাতে আমরা দেখি একটা পার্ক আউট টিম, যাদের নাম আন্ডারটেকার, তারা জাহাজে ঢুকে মাকোটোকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর পরের দিন সকালে সবাই জেনে যায় যে মাকোটোকে কিডন্যাপ করা হয়েছে। আসলে আজ আন্ডারটেকার টিম আর ব্লু ব্লেজ টিমের মধ্যে পার্ক আউট ম্যাচ আছে, আর যারা সেই ম্যাচ জিতবে তারা আগামী কয়েক মাসের খাবার এবং মাকোটোকে পাবে। অর্থাৎ আন্ডারটেকার টিম মাকোটোকে ম্যাচের প্রাইজ হিসেবে বেছে নিয়েছে। এরপর আমরা দেখি ব্লু ব্লেজ টিম ম্যাচের জন্য রেডি হয়, আর আজ উটাও তাদের সাথে ম্যাচ খেলবে। ম্যাচ শুরু হয়, আর আন্ডারটেকার টিম ব্লু ব্লেজের চেয়ে এগিয়ে ছিল, কারণ আন্ডারটেকার টিমের কাছে জেটপটস নামের এক প্রকার যন্ত্র ছিল, যা তারা জুতার সাথে লাগালে এক লাফে অনেক দূরে গিয়ে পড়ত। কিন্তু তারপরেও উটা আর হিবিকি হার মানে না, আর তাদের কারণে ব্লু ব্লেজ টিম ম্যাচ জিতে যায়। তবে ম্যাচের মধ্যে হঠাৎ উটা হিবিকির হাত ধরে নেয়, যার ফলে তার পুরো হাত বাবল হয়ে গায়েব হয়ে যায়। রাতে ম্যাচ জেতার খুশিতে সেলিব্রেশন হচ্ছিল, আর তখন হিবিকি প্রথমবারের মতো তাদের সাথে ছিল, আর সে সবার প্রশংসাও করে, যা দেখে গ্রুপ মেম্বাররা অবাক হয়ে যায় যে হিবিকি কখনো তাদের সাথে পার্টিতে থাকতো না, তবে এই প্রথম সে তাদের সাথে পার্টি করছিল। এরপর হিবিকি খেয়াল করে যে উটা সেই পার্টিতে আসেনি। তখন আমরা উটাকে দেখি যে হিবিকির সিক্রেট গার্ডেনে দাঁড়িয়ে ছিল। তখনই সে টোকিও টাওয়ার থেকে সেই গান শুনতে পায়। উটা সেই গান শুনতে পেয়ে নিজেও গাইতে থাকে, আর তখনই তার সামনে একটা বড় লাল চোখ ভেসে ওঠে। তখন আমরা জানতে পারি যে এই লাল চোখটা উটার বোন, আর সে উটাকে বাড়িতে ফিরে আসতে বলছিল। আর যদি উটা বাড়িতে ফিরে না যায় তাহলে অনেক ভয়ঙ্কর কিছু হবে। তাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই হিবিকি সেখানে পৌঁছে যায়, আর সে উটাকে শামুকের বানানো একটা লকেট গিফট করে। এর সাথে সে উটাকে তার ফিলিংসও শেয়ার করে যে তার কারণে সে অনেক পরিবর্তন হয়েছে। তারা কথা বলছিল, আর তখনই আকাশ থেকে 5 বছর আগের মতো বাবলস পড়তে শুরু করে। আর তখনই হঠাৎ উটার গায়েব হয়ে যাওয়া হাত হিবিকির সামনে চলে আসে, যেটা দেখে হিবিকি অনেক শকড হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে উটা আসলে কি। উটার হাত থেকে একটা বাবল এসে হিবিকির নাকের উপরে পড়ে, আর তখন সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়। আসলে উটা স্পেস থেকে একটা মিশনে পৃথিবীতে এসেছে, আর 5 বছর আগে হিবিকি প্রথম যে বাবলটা দেখেছিল সেটা উটাই ছিল। তখনই উটা তাকে বলে, আমার এখন চলে যেতে হবে, তারা আমাকে ডাকছে, আর আমি যদি ফিরে না যাই তাহলে অনেক ভয়ঙ্কর কিছু হবে। অন্যদিকে মাকোতো আকাশ থেকে বাবল পড়তে দেখে সবাইকে বলে যে আমাদের যত দ্রুত সম্ভব টোকিও থেকে বের হতে হবে। পরের সিনে আমরা হিবিকিকে দেখি যে উটাকে আটকানোর জন্য পানিতে লাফ দিয়েছিল, কিন্তু তখনই সেখানে তার টিম জাহাজ নিয়ে পৌঁছে যায়। তারা জাহাজের মাধ্যমে টোকিও থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে তখনই তাদের জাহাজ ক্র্যাশ হয়ে যায়। এরপর হিবিকি ডিসিশন নেয় যে সে টাওয়ারে যাবে, কারণ তার পুরোপুরি বিশ্বাস যে উটা সেখানেই আছে, আর সে উটাকে বাঁচাতে চায়। হিবিকির কথা শুনে তার টিম মেম্বাররাও তার সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা উটাকে দেখি যে সে লাল মেঘের মধ্যে থাকা একটা বড় নীল বাবলে প্রবেশ করে। ততক্ষণে ব্লু ব্লেজও টাওয়ারে পৌঁছে গেছিল। তবে সবচেয়ে কঠিন কাজ ছিল লাল মেঘের মধ্যে প্রবেশ করা। তবে এবার গ্রুপ লিডার শিন তাদের সাথে সেই মিশনে জয়েন করে, আর শিনের সাহায্যে হিবিকি সেই মেঘের মধ্যে প্রবেশ করে। হিবিকি টাওয়ারের উপরে উঠে যায়, আর সে দেখে সেখানকার অবস্থা তেমনই আছে যেমনটা 5 বছর আগে ছিল। এমনকি সে 5 বছর আগের নিজেকেও সেখানে দেখতে পায়, কিন্তু সবকিছু ফ্রিজ হয়েছিল। আর তখন হিবিকি সবকিছু বুঝে যায় যে আসলে এখানে কি হচ্ছে। আসলে যখন পৃথিবীতে বাবলস পড়ছিল তখন হিবিকি তার কানের সেন্সিটিভিটির কারণে উটার গান শুনতে পাচ্ছিল। এজন্য সে উটাকে টাচ করার চেষ্টা করে, আর বিষয়টা দেখে অন্যান্য বাবলরা খুব রেগে যায়। অর্থাৎ নিজের অজান্তেই হিবিকি বাবলদের রাগিয়ে দিয়েছিল। এর ফলে সব বাবল বিস্ফোরিত হয়ে যায়। তখন আমরা এটাও জানতে পারি যে বিস্ফোরণের পর উটাই হিবিকিকে বাঁচিয়েছিল। তারপর হিবিকি যখনই তার ইয়ং সেলফকে টাচ করে সাথে সাথে সবকিছু গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা সেই লাল চোখকে দেখি, যার মাঝে উটা একটা বাবলের মধ্যে বন্দী হয়েছিল, আর নিজের মতো দেখতে একটা কালো ছায়ার সাথে লড়াই করছিল। হিবিকি উটার কাছে পৌঁছানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। তখনই কিছু রেড বাবল হিবিকির উপর অ্যাটাক করে দেয়, আর সে সেই বাবলের মধ্যে ফেসে যায়। হিবিকিকে বন্দি অবস্থায় দেখে উটা নিজেকে সেখান থেকে মুক্ত করে হিবিকিকে বাঁচানোর জন্য যায়। উটা হিবিকিকে রেড বাবলস থেকে বের করে টাওয়ারের বাহিরে গিয়ে পড়ে। তখনই হিবিকির জ্ঞান ফেরে, আর সে দেখে উটা বাবলে রূপান্তরিত হচ্ছে। উটা বাবল হয়ে যাচ্ছিল কারণ সে হিবিকিকে টাচ করেছিল। তখনই সেই লাল চোখ গায়েব হয়ে যায়, যার ফলে টোকিও টাওয়ার ভেঙে পড়ে যায়। আর তখন সব লাল বাবল হিবিকিকে ধরার জন্য তার পিছনে ছুটছিল। হিবিকি উটাকে বাঁচানোর জন্য তাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর তখনই উটা সেসব মুহূর্ত মনে পড়ে যা সে হিবিকির সাথে কাটিয়েছিল। এমনকি সে সেই লিটল মারমেইডের গল্পটাও মনে করে, যেখানে মারমেইড প্রিন্সকে বাঁচানোর জন্য নিজেকে বিসর্জন দিয়েছিল।
উটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল আর তার বডি থেকে নীল বাবলস বের হচ্ছিল, যেগুলো পাখির আকার ধারণ করে রেড বাবলগুলোকে ব্লু বাবলে পরিবর্তন করছিল। অর্থাৎ এখানে ভালো খারাপকে ধ্বংস করে দিচ্ছে, এটাই বোঝানো হয়েছে। তো দৌড়াতে দৌড়াতে হিবিকি উটাকে নিয়ে পানিতে পড়ে যায়। এরপর তারা পানি থেকে উঠে আসে আর তখন উটা হিবিকিকে বলে এখন তার মধ্যে মানুষের মতো ফিলিংস কাজ করছে। এ কারণে সে দুঃখ, কষ্ট, ভালোবাসা সবই অনুভব করতে পারে। আর এর একমাত্র কারণ হিবিকি। তার কারণে উটার এত পরিবর্তন এসেছে। এসব বলতে বলতে উটা পুরোপুরি বাবলে রূপান্তরিত হয়ে গায়েব হয়ে যায়। তখন টোকিওর উপরে যে বড় বাবল ঠেকেছিল সেটাও গায়েব হয়ে যায়। আর তখন পুরো পৃথিবীতে আরও একবার বাবলস পড়তে শুরু করে, যেটা দেখে মাকোতো বলে বিগ ব্যাং এর পর থেকে সৃষ্টি আর ধ্বংসের এই চক্র কখনো বন্ধ হয়নি, আর এটা এভাবেই চলতে থাকবে। পরের সিনে আমরা দেখি টোকিওতে কনস্ট্রাকশনের কাজ চলছিল আর ধীরে ধীরে লোকজন ফিরে আসছিল। তখন মুভির লাস্ট সিনে আমরা ব্লু ব্লেজ আর অন্য আর একটা টিমের মধ্যে পার্ক আউট ম্যাচ দেখি, যেখানে হিবিকির আশেপাশে সবসময় একটা বাবল ঘুরে বেড়াচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি যে উটা এখন বাবল হয়ে সবসময় হিবিকির সাথেই থাকে। আর এভাবে শেষ হয়ে যায় বাবল মুভির কাহিনী। এই মুভিতে আমাদের বোঝানো হয়েছে যে এই জীবনে যেমন শেষ আছে তেমনই আবার পুনর্জীবনও আছে, অর্থাৎ মরার পর আবার আমাদের পুনর্জন্ম হবে। এভাবে আমাদের জীবনচক্র চলতেই থাকবে। যদিও আমি পুনর্জন্মে বিশ্বাস করি না, তবুও মুভিটার অসাধারণ গ্রাফিক্স আর বিজিএম আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, পুনর্জন্ম সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি সেরা অ্যানিমে মুভি ইয়োর নেমের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে উপরের ভিডিওটি ক্লিক করুন, আর যদি কুংফু পান্ডার অ্যানিমেশন দেখতে চান তাহলে নিচের ভিডিওটি ক্লিক করুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।